আপনার সম্ভবত ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস বা ভিডিও গেম খেলার সময় কাটাতে কোনো সমস্যা নেই। বরং আমি নিশ্চিত আপনি টানা 2 ঘন্টা বা তারও বেশি সময় স্ক্রিনের সাথে বসে এই কাজগুলো করতে পারেন বিনা বিরক্তিতে। কিন্তু আধা ঘন্টা পড়াশোনা, সেটাই হয়তো অসহনীয় কঠিন মনে হয়। অথবা আপনার সাইড বিজনেসের উপর আরেক ঘন্টা কাজ করা, সেটাও হয়তো আকর্ষণীয় মনে হয় না। যদিও আপনি যৌক্তিকভাবে জানেন যে পড়াশোনা, শরীরচর্চা, ব্যবসা গড়ে তোলা বা অন্য কোনো উৎপাদনশীল কাজ দীর্ঘমেয়াদে আপনাকে অনেক বেশি উপকার দেবে। তবুও আপনি টিভি দেখা, ভিডিও গেম খেলা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করাকেই প্রাধান্য দেন। অনেকে বলবেন এটা স্বাভাবিক, একটি কাজ সহজ এবং তাতে বিশেষ চেষ্টা লাগে না, অন্যটি কঠিন এবং নিজের মনোযোগ ও শ্রম দিতে হয়। কিন্তু কিছু মানুষকে দেখা যায় নিয়মিতভাবে পড়াশোনা, ব্যায়াম বা পার্শ্ব প্রকল্পের কাজ করতে কোনো সমস্যা হয় না। প্রশ্ন হলো, কোনো কিছু মানুষ কঠিন কাজের জন্য বেশি উদ্দীপ্ত থাকে এবং আমরা কি কোনোভাবে কঠিন কাজগুলোকে সহজ করে তুলতে পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের জানতে হবে মস্তিষ্কের একটি নিউরোট্রান্সমিটার সম্পর্কে, ডোপামিন। ডোপামিনকে অনেক সময় আনন্দ হরমোন বলা হয়, কিন্তু বাস্তবে এর কাজ আনন্দ দেওয়া নয়। ডোপামিন আমাদের কিছু চাওয়ার প্রবণতা তৈরি করে, আর সেই চাওয়ার মধ্যে দিয়েই আমরা কাজ করতে অনুপ্রাণিত হই। যদি আপনি বুঝতে পারেন ডোপামিন কতটা শক্তিশালী, তাহলে চলুন কিছু বৈজ্ঞানিক পরীক্ষার দিকে তাকাই। স্নায়ুবিজ্ঞানীরা ইঁদুরদের উপর একটি পরীক্ষা চালান। গবেষকরা ইঁদুরদের মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপন করেন এবং যখনই ইঁদুর একটি নির্দিষ্ট লিভার টানত, তখন তাদের মস্তিষ্কের রিওয়ার্ড বা পুরস্কার সিস্টেম উত্তেজিত করা হতো। ফলে ইঁদুরদের মধ্যে এক প্রকার আকাঙ্ক্ষা তৈরি হয় যে তারা ঘন্টার পর ঘন্টা সেই লিভার টেনে যেতে থাকে। এমনকি তারা খাওয়া বা ঘুমানো বন্ধ করে দেয়। তারা কেবল লিভার টানতে থাকে যতক্ষণ না তারা ক্লান্তিতে লুটিয়ে পড়ে। পরে এই প্রক্রিয়াটি উল্টো করে প্রয়োগ করা হয়। গবেষকরা মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে ডোপামিন নিঃসরণ বন্ধ করে দেন। ফলে ইঁদুরগুলো এতটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে যে পানি খেতেও উঠতেও আগ্রহ বোধ করত না। তারা খেত না, যৌনতে আগ্রহ দেখাতো না, কোনো কিছুতেই আকর্ষণ বোধ করত না। বলা চলে তাদের জীবনের ইচ্ছাশক্তি হারিয়ে গিয়েছিল। তবে যদি খাবার সরাসরি তাদের মুখে দেওয়া হতো, তারা সেটা খেত এবং উপভোগও করত। শুধু নিজেরা উঠে কিছু করতে পারত না, কারণ সেই প্রেরণাটি নিঃশেষ হয়ে গিয়েছিল। আপনি ভাবতে পারেন যে ক্ষুধা বা তৃষ্ণা আমাদের খাওয়ার জন্য উদ্দীপ্ত করে, কিন্তু এখানে ডোপামিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও ইঁদুরের উপরে গবেষণা চরম উদাহরণ, কিন্তু মানুষদের ক্ষেত্রেও ডোপামিনের এই একই ধরনের প্রভাব প্রতিদিনই দেখা যায়। আসলে আমাদের মস্তিষ্ক কোনো কাজকে প্রাধান্য দেবে তা অনেকাংশেই নির্ধারিত হয় সেই কাজ থেকে কতটা ডোপামিন পাওয়া যেতে পারে তার ভিত্তিতে। যদি কোনো কাজ খুব কম ডোপামিন নিঃসরণ ঘটায়, তবে আপনি সেই কাজ করার প্রবণতা অনুভব করবেন না। আর যদি কোনো কাজ অনেক বেশি ডোপামিন সৃষ্টি করে, তাহলে আপনি বারবার সেই কাজটি করতে চাইবেন। তাহলে কোন কোন কাজ ডোপামিন নিঃসরণ ঘটায়? যে কোনো কাজ যার মধ্যে আপনি মজা বা পুরস্কারের প্রত্যাশা করেন, তা ডোপামিন সৃষ্টি করে। যেমন আমরা বলি, চলো ওই কাজটা করা যাক, অনেক মজা হবে। কিন্তু আপনি যদি জানেন যে সেই কাজে তাৎক্ষণিক পুরস্কার নেই, তাহলে আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করবে না। উদাহরণস্বরূপ, আপনি যখন ফাস্ট ফুড খেতে যাচ্ছেন, তখন আপনার মস্তিষ্ক আগেই ডোপামিন ছাড়ে, কারণ আপনি বিশ্বাস করেন এই খাবারটি আপনাকে ভালো অনুভব করাবে। যদিও পরে হয়তো খারাপ লাগতে পারে, কারণ আপনার মস্তিষ্ক আদৌ পাত্তা দেয় না সেই ডোপামিন সৃষ্ট কাজটি আপনার জন্য ক্ষতিকর কিনা। তার কেবল দরকার আরও ডোপামিন। একজন মাদকাসক্ত ব্যক্তির উদাহরণ ধরা যেতে পারে। তিনি জানেন তার কাজটি ক্ষতিকর, তবুও তিনি কেবল আরও মাদক চাইছেন। ইয়াবা, গাঁজা, কোকেন বা হেরোইনের মতো মাদক শুধু আপনাকে উচ্চতা দেয় না, বরং এটি বিপুল পরিমাণে ডোপামিন নিঃসরণ ঘটায়, যা সে আসক্তিকে আরও গভীর করে তোলে। তবে এটা বলা প্রয়োজন যে প্রায় প্রতিটি কাজই কিছু না কিছু পরিমাণ ডোপামিন সৃষ্টি করে। তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করলেও ডোপামিন নিঃসরণ ঘটে, তবে সবচেয়ে বেশি ডোপামিন নিঃসরণ ঘটে যখন আমরা একটি পুরস্কার আকস্মিকভাবে পাই। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে জুয়া বা অনলাইন ক্যাসিনো।
আপনি হয়তো বারবার অর্থ হারাচ্ছেন, তবু আপনি মনে করেন কোনো এক সময় একটি বড় পুরস্কার পাবেন। আপনি জানেন না ঠিক কখন, কিন্তু সেই প্রত্যাশা আপনাকে চালিয়ে নিয়ে যায়। আজকের ডিজিটাল সমাজে আমরা প্রতিদিনই আমাদের মস্তিষ্কে অস্বাভাবিকভাবে উচ্চমাত্রায় ডোপামিনে প্লাবিত করছি, যদিও আমরা তা উপলব্ধি করছি না। উচ্চমাত্রায় ডোপামিন সৃষ্টিকারী কিছু কাজের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার স্ক্রল করা, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটা, ভিডিও গেম খেলা, ইন্টারনেট অশ্লীল কন্টেন্ট দেখা ইত্যাদি। প্রত্যেকটি কাজের পেছনে আমাদের মস্তিষ্কে একটি পুরস্কারের প্রত্যাশা তৈরি হয়, আর সেই প্রত্যাশাই আমাদের এই আচরণে বারবার জড়িয়ে ফেলে। এই কারণেই আমরা বারবার আমাদের ফোন চেক করি। আমরা আশা করি একটি মেসেজ বা কোনো নোটিফিকেশন আসবে এবং জানি অবশেষে তা পাবই। আমরা হয়ে উঠছি সেই ইঁদুরগুলোর মতো, যারা লিভার টানছিল নতুন ডোপামিনের ঝলক পাওয়ার আশায়। আপনি হয়তো ভাবতে পারেন, তাতে কি, এতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনি ভুল ভাবছেন। আমাদের শরীরে একটি জৈব প্রক্রিয়া আছে যার নাম হোমিওস্ট্যাসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর সবসময় শারীরিক ও রাসায়নিক অবস্থাগুলোকে একটি নির্দিষ্ট ভারসাম্যে রাখার চেষ্টা করে। যখনই কোনো অসাম্য দেখা দেয়, তখন শরীর তার সামঞ্জস্য করার জন্য নিজেকে অভিযোজিত করে। উদাহরণস্বরূপ, যখন বাইরে ঠান্ডা থাকে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায়, ফলে আমরা কাঁপতে শুরু করি এবং শরীর নিজে থেকে উত্তাপ তৈরি করে। আবার যখন প্রচণ্ড গরম পড়ে, শরীর ঘামতে শুরু করে যাতে অতিরিক্ত উত্তাপ বেরিয়ে যায়। অর্থাৎ যে কোনো অবস্থাতেই শরীর চেষ্টা করে গড়ে 37 ডিগ্রি সেলসিয়াস বা 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় রাখতে। তবে হোমিওস্ট্যাসিসের আরেকটি রূপ আছে, তা হলো সহনশীলতা বা টলারেন্স। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি খুব কম মদ পান করে সে খুব দ্রুতই মাতাল হয়ে যাবে, কিন্তু যে নিয়মিত মদ পান করে তাকে মাতাল হতে আরও বেশি পরিমাণে মদ খেতে হবে, কারণ তার শরীর ধীরে ধীরে সহনশীলতা তৈরি করে ফেলে এবং পূর্বের তুলনায় কম প্রতিক্রিয়া দেখায়। ফলে তাকে মাতাল হতে হলে বেশি পরিমাণে মদ খেতে হয়। এবং ডোপামিনের ক্ষেত্রেও বিষয়টি প্রায় একই রকম। আপনার শরীর হোমিওস্ট্যাসিস বজায় রাখার জন্য ডোপামিন রিসেপ্টরগুলোর কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে আপনার মস্তিষ্ক উচ্চ মাত্রায় ডোপামিনের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে এবং সেটি হয়ে দাঁড়ায় নতুন স্বাভাবিক। এভাবে আপনি ডোপামিন টলারেন্স হয়ে পৌঁছে যান। এটি একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে, কারণ যেসব কাজ তুলনামূলকভাবে কম ডোপামিন সৃষ্টি করে সেগুলোর প্রতি আপনার আর আগ্রহ থাকে না। সেগুলো বিরক্তিকর ও আনন্দহীন মনে হয়, কারণ সেগুলো ভিডিও গেম বা সোশ্যাল মিডিয়ার মতো কাজের তুলনায় কম ডোপামিন নিঃসরণ করে। এই জন্য অনেকেই পড়াশোনা বা নিজের ব্যবসার কাজ করার চেয়ে ভিডিও গেম খেলা বা ইন্টারনেট ব্যবহারকে বেশি পছন্দ করে। ভিডিও গেম খেলে ভালো লাগে কারণ তা প্রচুর ডোপামিন নিঃসরণ ঘটায় এবং তাৎক্ষণিক আরাম দেয়। দুঃখজনকভাবে কঠোর পরিশ্রম বা বই পড়ার মতো কার্যকলাপ খুব সামান্য ডোপামিন সৃষ্টি করে। এই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, মাদকাসক্ত ব্যক্তিরা যখন মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তখন তারা ভয়ানকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ তাদের ডোপামিন সহনশীলতা এতটাই বেড়ে যায় যে সাধারণ জীবনের অভিজ্ঞতাগুলো আর তাদের তৃপ্ত করতে পারে না। তারা হয়ে ওঠে সেই পরীক্ষাগারের ইঁদুরগুলোর মতো, যারা পর্যাপ্ত ডোপামিন না পেলে কোনো কাজ করার ইচ্ছাই পায় না। এবং এটি কেবল মাদকাসক্তদের ক্ষেত্রেই নয়, যারা ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম রিলস বা ইন্টারনেট ভিত্তিক অশ্লীল কন্টেন্টে, পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। একবার যদি তাদের ডোপামিন সহনশীলতা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখন তারা আর স্বাভাবিক জীবনের অল্প ডোপামিন কাজে আনন্দ বা প্রেরণা খুঁজে পায় না। তাহলে প্রশ্ন হলো, এই অবস্থা ঠেকানোর কোনো উপায় আছে কি? উত্তর হলো, আপনাকে ডোপামিন ডিটক্স করতে হবে। এখন পর্যন্ত আপনি হয়তো আন্দাজ করতে পারছেন ডোপামিন ডিটক্স কিভাবে কাজ করে। আপনাকে একটি দিন নির্ধারণ করতে হবে যেখানে আপনি সব উচ্চমাত্রার উদ্দীপক কর্মকাণ্ড এড়িয়ে চলবেন। আপনি আপনার মস্তিষ্ককে আর ডোপামিনের বন্যায় ভাসতে দেবেন না, বরং আপনার ডোপামিন রিসেপ্টরগুলোকে পুনরুদ্ধার হওয়ার সুযোগ দেবেন। তবে একটি সতর্কতা, আপনি যদি মাদকাসক্ত হন তাহলে অবশ্যই পেশাদার চিকিৎসার সহায়তা নিন, কারণ এই ক্ষেত্রে আপনি শারীরিক ও মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন এবং হঠাৎ করে ডিটক্স করলে তীব্র প্রত্যাহার উইথড্রল লক্ষণ দেখা দিতে পারে, যেমন একটুতেই রাগ, ভয়, উদ্ভট চিন্তা, আবেগের বশবর্তী হওয়া বা আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
এখন আসি ডিটক্স প্রক্রিয়া। একটি পুরো দিন আপনাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আনন্দ থেকে দূরে থাকার। আপনি ইন্টারনেট বা যে কোনো প্রযুক্তি যেমন মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করবেন না। আপনি গান শুনতে পারবেন না। আপনি সেক্স বা হস্তমৈথুন করবেন না বা জাঙ্ক ফুড খাবেন না। সহজভাবে বললে পুরো দিন আপনি সব ধরনের বাইরের আনন্দের উৎস থেকে নিজেকে বিরত রাখবেন। আপনাকে বিরক্তিকে আলিঙ্গন করতে হবে। বিশ্বাস করুন, আপনি প্রচুর বিরক্তি অনুভব করবেন। তবে কিছু নির্দিষ্ট কাজ আপনি করতে পারবেন, যেমন হাঁটাহাঁটি করা, ধ্যান করা এবং নিজের চিন্তার সঙ্গে একসময় কাটানো। নিজের জীবন ও লক্ষ্য সম্পর্কে ভাবুন, আত্মপর্যালোচনা করুন। কোনো নতুন ভাবনা এলে তা লিখে রাখুন, তবে কম্পিউটার বা ফোনে নয়, বরং কাগজে কলমে হাতে লিখে রাখুন। এইসব কিছু হয়তো প্রথমে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি দ্রুত এবং গভীর পরিবর্তন চান, তাহলে আপনাকে ততটাই সাহসী পদক্ষেপ নিতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন, এই প্রক্রিয়াটি আদৌ কার্যকর হবে কেন? চিন্তা করুন, ধরুন আপনি প্রতিটি খাবারই আপনার শহরের সবচেয়ে নামকরা রেস্টুরেন্টে খাচ্ছেন। কিছুদিন পর ওই রাজকীয় খাবারগুলো হয়ে উঠবে আপনার স্বাভাবিক অভিজ্ঞতা। এখন যদি কেউ আপনাকে শুধু সাদা ভাত খেতে দেয়, আপনি হয়তো সেটা গ্রহণই করবেন না। এটা আপনার রেস্টুরেন্টের খাবারের মতো সুস্বাদু মনে হবে না। কিন্তু যদি হঠাৎ করে আপনি একটি নির্জন দ্বীপে আটকে যান এবং ক্ষুধার্ত অবস্থায় থাকেন, তখন সেই সাদা ভাতকে অত্যন্ত মূল্যবান মনে হবে। ডোপামিন ডিটক্স ঠিক এভাবেই কাজ করে। এটি আপনাকে সাধারণ আনন্দ থেকে বঞ্চিত করে এবং এই বঞ্চনার মাধ্যমে কম আনন্দদায়ক কাজগুলোকেও আকর্ষণীয় করে তোলে। সরলভাবে বললে, ডোপামিন ডিটক্স কার্যকর কারণ আপনি এতটা বিরক্ত হয়ে পড়েন যে বিরক্তিকর কাজগুলোও তখন মজাদার হয়ে ওঠে। তবে যদি আপনি এতটা চরম পদক্ষেপ নিতে না চান, তাহলে আপনি হালকা বা সীমিত মাত্রার একটি ডোপামিন ডিটক্স করতে পারেন। এর জন্য সপ্তাহের একটি দিন নির্ধারণ করুন। সেই দিনে আপনি আপনার কোনো একটি উচ্চ ডোপামিন সৃষ্ট আচরণ পুরোপুরি বন্ধ রাখবেন। যেটাই হোক, প্রতিনিয়ত ফোন চেক করা, কম্পিউটার গেম খেলা, ঘন্টার পর ঘন্টা টিভি দেখা, জাঙ্ক ফুড খাওয়া, ইন্টারনেট ভিত্তিক অশ্লীল কন্টেন্ট দেখা বা নেশা করা, সেই আচরণটি নির্ধারণ করুন এবং সেই নির্দিষ্ট দিনে সেটি থেকে সম্পূর্ণ বিরত থাকুন। অন্য কাজ করতে পারবেন, কিন্তু নির্ধারিত আচরণটি পুরোপুরি নিষিদ্ধ থাকবে। হ্যাঁ, এতে কিছুটা বিরক্তি আসবে, আর এটাই মূল উদ্দেশ্য। আপনি আপনার মস্তিষ্ককে বিশ্রাম দিচ্ছেন, যাতে এটি অতিরিক্ত ডোপামিন থেকে পুনরুদ্ধৃত হতে পারে। এই বিরক্তি আপনাকে অন্যান্য কাজে উৎসাহিত করবে, সেসব কাজ যা আপনি সাধারণত এড়িয়ে যান, কারণ তা কম ডোপামিন তৈরি করে। কিন্তু এখন আপনি এতটাই বিরক্ত যে সেগুলো করাই সহজ হয়ে উঠবে। নিয়মিতভাবে উচ্চ ডোপামিন আচরণ থেকে বিরত থাকা ভালো, কিন্তু আদর্শভাবে আপনাকে এসব আচরণ যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। বরং চেষ্টা করুন যেসব কাজ আপনার জীবনে প্রকৃত উপকার বয়ে আনবে সেগুলোর সঙ্গে ডোপামিনকে যুক্ত করতে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় উচ্চ ডোপামিন কার্যকলাপগুলোকে পুরস্কার হিসাবে ব্যবহার করা যায়, যদি তা আগে নয়, কঠিন কাজ শেষ হওয়ার পরে হয়। আমি কি করি? আমি প্রতিটি কঠিন কম ডোপামিন কাজ ট্র্যাক করি, যেমন রুম পরিষ্কার করা, বই পড়া, রান্না করা, ব্যায়াম করা, ভিডিও তৈরি করা ইত্যাদি। আমি যখন একটি নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ করি, তখন নিজেকে কিছু সময়ের জন্য উচ্চ ডোপামিন আচরণ করার অনুমতি দেই। মূল বিষয়টি হলো কাজের শেষে এবং পুরস্কার হিসাবে। যদি আমি আগে উচ্চ ডোপামিন আচরণ করি, তাহলে পরবর্তী কম ডোপামিনের কাজগুলো করার মোটিভেশন আর থাকে না। তাই আমি সবসময় কঠিন কাজগুলো দিয়েই শুরু করি। শুধু তখনই নিজেকে পুরস্কার হিসাবে কিছু উচ্চ ডোপামিন কাজের অনুমতি দিই। উদাহরণস্বরূপ, প্রতি 1 ঘন্টা কম ডোপামিন কাজের জন্য আমি নিজেকে দিন শেষে 15 মিনিটের উচ্চ ডোপামিন আচরণের সুযোগ দিই। অর্থাৎ 8 ঘন্টা কঠিন কাজের জন্য আমি নিজেকে প্রায় 2 ঘন্টা আনন্দময় সময় উপভোগ করার সুযোগ দিই। অবশ্যই এটি আমার নিজের তৈরি অনুপাত। আপনি চাইলে আপনার মতো করে পরিবর্তন করতে পারেন। তবে এটি উল্লেখযোগ্য যে যদি কোনো আচরণ আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে সেটিকে পুরস্কার হিসেবে কখনোই ব্যবহার করবেন না। বরং এমন কিছু বেছে নিন যা আনন্দদায়ক হলেও ক্ষতিকর নয় এবং যার জন্য চেষ্টা করাটা সার্থক। যদি আপনি জানতে চান আপনার দুর্বলতা কী, তা হলো ইন্টারনেট। আমি খুব সহজেই সেখানে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেলতে পারি। এই জন্য আমি এই সিস্টেম তৈরি করেছি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। তবে এটির মাধ্যমে নিয়ন্ত্রণ রাখলেও আমি মাঝে মাঝে সম্পূর্ণরূপে উচ্চ ডোপামিন আচরণ থেকে বিরত থাকার দিন পরিকল্পনা করি।
এই আলোচনার উপসংহার হিসেবে আমি বলতে চাই, কঠিন কাজগুলোকে সহজ অনুভব করানো সম্ভব, কিন্তু যখন আপনার মস্তিষ্ক প্রতিনিয়ত অতিরিক্ত ডোপামিন পাচ্ছে, তখন যেসব কাজ কম ডোপামিন তৈরি করে সেগুলোর প্রতি উৎসাহ হারিয়ে ফেলে। তাই নিজেকে প্রশিক্ষণ দিন এবং আপনার ডোপামিনকে আপনার পক্ষেই কাজে লাগান। এই কারণেই আপনাকে আপনার মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহারের সময় এবং অন্যান্য উচ্চমাত্রার ডোপামিন সৃষ্টিকারী আচরণ সীমিত করার কথা ভাবতে হতে পারে। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি এটি কার্যকর। তাই যদি আপনি অনুপ্রেরণার অভাবে ভোগেন, তাহলে যত দ্রুত সম্ভব আপনার মস্তিষ্কে একটি ডোপামিন ডিটক্স শুরু করুন। নিজেকে সে অস্বাভাবিক উচ্চমাত্রার ডোপামিনের উৎস থেকে আলাদা করুন, অথবা অন্তত এর সংস্পর্শে আসার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিন। শুধুমাত্র তখনই প্রতিদিনকার স্বাভাবিক স্বল্প ডোপামিন কার্যকলাপগুলো আপনার আগ্রহের বিষয় হয়ে উঠবে এবং আপনি সেগুলোর প্রতি মনোযোগ ধরে রেখে দীর্ঘ সময় ধরে তা করতে সক্ষম হবেন। আমরা সবাই কোনো না কোনো মাত্রায় ডোপামিন দ্বারা চালিত, এবং সেটি ভালো একটি বিষয়, কারণ ডোপামিন আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা দেয় এবং নিজেকে উন্নত করার পথে এগিয়ে নেয়। কিন্তু আপনি নিজেই ঠিক করবেন আপনার ডোপামিন আপনি কোথা থেকে পাবেন। আপনি কি সেই সব কাজ থেকে ডোপামিন নিতে চান যা আপনাকে কোনো বাস্তব উপকার করে না, নাকি আপনি সেসব কাজ থেকে ডোপামিন নিতে চান যা আপনাকে দীর্ঘমেয়াদে সাফল্যের পথে এগিয়ে নেয়? পছন্দটি আপনারই। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে একবার লাইক বাটনে চাপ দিন, কারণ ইউটিউবের অ্যালগোরিদম তখন বুঝতে পারে যে মানুষ এই ধরনের ভিডিও পছন্দ করছে এবং আরও বৃহত্তর দর্শকদের সামনে আমার কন্টেন্ট উপস্থাপন করে। এর ফলে আরও অনেক মানুষ তাদের জীবন উন্নত করার অনুপ্রেরণা পায়। আশা করি এই ভিডিওটি আপনার গতকালের চেয়ে আরও ভালো একটি দিন গড়ে তুলতে সাহায্য করবে। ধন্যবাদ।